চিন্তায় বা কাউন্সিলরকে গুলি করা হচ্ছে দিনের রাত্রে, কি বলবেন? এটা কি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। রাজ্যের পুলিশ মন্ত্রীর উপর স্বয়ং কলকাতার মেয়র, যিনি তৃণমূল কংগ্রেসের নেতা, তার ভরসা নেই। অতএব আমাদের পুলিশ মন্ত্রীর উচিত নিজের মান সম্মান রেখে তার পদ থেকে সরে যাওয়া। কিন্তু উনি তো সরবেন না, আমরা জানি, কারণ দোকান কাটার কোনো লজ্জা থাকে না। উনি সরবেন না। একের পর এক রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। এই জন্য দায়ী যদি কেউ থাকে, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তার অপদার্থতার জন্য এটা হচ্ছে। দাদা, কলকাতা পুলিশের ইন্টেলিজেন্সি কতটা ফেলিওর? ইন্টেলিজেন্স আছে নাকি? কলকাতা পুলিশের টোটাল ইন্টেলিজেন্স তো বিজেপির নেতাদের খবর নেওয়ার জন্য লাগানো আছে। বিজেপির নেতারা কোথায় যাচ্ছে আসছে, আমি গাড়ি থেকে নামলাম তার একটা ছবি, গাড়িতে উঠলাম তার একটা ছবি, এখানে কি করছি তার ছবি। সারাক্ষণ তো বিজেপির নেতাদের উপর ভিজিলেন্স রাখতেই তো কলকাতা পুলিশের সময় চলে যাচ্ছে। উগ্রপন্থী, মার্ডারার এগুলো ধরবে কি করে? বিজেপির নেতাদেরই যদি খোঁজ খবর নিতে থাকে সারাদিন, এরপর তো পারলে তো মনে হচ্ছে বিজেপি নেতাদের বাথরুমের ভিতর ঢুকে গিয়ে ছবি তুলবে। কলকাতা পুলিশের এমন অবস্থা হয়েছে। মোহাম্মদ সেলিমও অভিযোগ করছেন যে এরকম বিরোধীদের ওপর তাদের নজরদারি করা হচ্ছে। তাহলে পুরো নজরদারি চলছে, তো আমরা চোখে দেখতে পাচ্ছি। আমি এখানে আসার সময় দেখলাম পুলিশ যাতে বুঝতে না পারে লোকজন, সেই জন্য অন্য একটা গাড়িতে বসে গাড়ির ভিতর থেকে ভিডিও রেকর্ডিং করছে যে সুকান্ত মজুমদার যাচ্ছে। এই যদি হয়, বিরোধী দলের নেতারা কোথায় যাবে, কোথায় খাবে, কোথায় বসবে, এসব না করে নিজের দলের নেতারা কোথায় চুরি করছে তার উপর খবর রাখতে বলুন, পার্টিটা ভালো হবে আপনার। দাদা, লটারি নিয়ে ইডির হানা, এবং দেখা যাচ্ছে প্রায় রাজ্যে 3.5 কোটি উদ্ধার, এবং চতুর্থ দিনে দেখা যাচ্ছে দেশ জুড়ে 10 কোটি, প্রায় 10 কোটি টাকা উদ্ধার। কি বলবেন? দেখুন, এই গোটা রাজ্যের লটারি ব্যবস্থা, আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে, বঙ্গলক্ষ্মী বাম্পার, বঙ্গশ্রী বাম্পার, এরকম বিভিন্ন লটারি ছিল। এখন দেখুন, রাস্তার মোড়ে মোড়ে একটি লটারির কোম্পানি, আর কোনো লটারি কোম্পানি নেই। তার কারণ হচ্ছে ভাইপো এই ডিয়ার লটারির মালিক মার্টিনকে চিরস্থায়ী বন্দোবস্ত করে বাংলা তুলে দিয়েছে। লুটে পুটে খাও। সে লর্ড কর্নওয়ালিসের আমরা চিরস্থায়ী বন্দোবস্ত ইতিহাসে পড়েছিলাম। এখন সেই চিরস্থায়ী বন্দোবস্ত লটারির করে 20 টাকার পাউচ প্যাক খাও আর ডিয়ার লটারি কেটে সর্বশান্ত হও। এই ছাড়া পশ্চিমবঙ্গবাসীর আর কিছু নেই। এবং মার্টিন এই কাজ করছে, এবং এই মার্টিনের আড়ালে ভাইপোর পয়সা খাটে। ভাইপোর পয়সাতেই এগুলো চলছে সব। দাদা, এই যে বেলডাঙ্গার যে ঘটনা, উত্তপ্ত পরিস্থিতি, সেই নিয়ে কি বলবেন দাদা? রাজ্য দেখুন, এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধন আছে বলে আমার মনে হয়। উনি 25 তারিখে, সম্ভবত অক্টোবর মাসের, আমি খুব ভুল না করে থাকি, 25শে অক্টোবর উনি বলেছিলেন, ওনাকে আমি কোট করছি, কলকাতায় একটা কমিউনাল টেনশনের প্ল্যানিং চলছে, কোথাও কোনো দুষ্টু লোক আছে। আমি ওনার 2 লাইন বললাম, উনি যা বলেছিলেন তার। এনআরএসের ঘটনা ঘটার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে তার কাছ থেকে একদিকে হিন্দু এবং মুসলিম উভয় পক্ষের ভোট সরে যাচ্ছে। সেই জন্য দাঙ্গার ভয় দেখিয়ে মুসলিম ভোটকে একত্রিত করে তৃণমূলের পাশে নিয়ে যাওয়ার জন্য এবং পরিবেশকে বিঘ্নিত করার জন্য উনি এটা করাচ্ছেন বিভিন্ন জায়গায়। এবং গতকাল বেলডাঙ্গাতে যেটা হয়, প্রথমে তো আমি বেলডাঙ্গার মানুষকে বলবো যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। কান নিয়ে গেছে, চিল কান নিয়ে গেছে, শুনেই দৌড়তে শুরু করবেন না। জানুন, বুঝুন, তারপর আপনাদের প্রতিক্রিয়া দিন। কিছু মানুষ রাজনীতির জন্য এটা করার চেষ্টা করছে, তাদেরকে চিনুন। এবং সেই জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাচ্ছি আমি। এবং এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় তখন যে বক্তব্য রেখেছে, কিছু দুষ্টু লোক আছে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, পুলিশ আপনার কাছে আছে। এই দুষ্টু লোকেরা কেন পার পেয়ে যাচ্ছে, ধরুন তাদেরকে। কারা দুষ্টু লোক, কারা কি করছে? দাদা, আজ কতজন সদস্যপদ সংগ্রহ করবে? এত সংখ্যা এখন বলা সম্ভব নয়, আমরা পুরো রাত্রিবেলা রিপোর্ট পাবো। এখানে প্রায় কয়েকশো লোক জড়ো হয়েছিল সদস্যতার জন্য। আমি কিছু করেছি, অন্যরা কিছু করেছে, সবারটা যোগ করলে পরে বোঝা যাবে কত হয়েছে। আর কি কর্মসূচি আছে আজকে এটাই শেষ। দাদা, বীরভূমে অনুব্রত মণ্ডলের যে একাংশ, তারা চাইছে যেভাবে ওর এক নায়কতন্ত্র রাজত্ব চলবে, সেটা অনেকে মেনে নিচ্ছে না, কি করবে? দেখুন, প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসে ওই রাজত্ব মুক্তমুখ কিচ্ছু না। মেন বিষয় হচ্ছে মালের ভাগটা কে পাবে। কয়লার টাকাটা কার কাছে যাবে, গরুর টাকাটা কার কাছে যাবে, পাথরের টাকাটা কার কাছে যাবে। এতদিন অনুব্রত লুটে খেয়েছে, এখন কাজল ভাবছে তুই একা কেন খাবি, আমিও খাবো, কারণ দিদি বলেছেন ভাগ করে খাও। ভাগ করে খাওয়ার নীতিতে তো কাজলেরও কিছু পাওয়ার কথা। এবার কাজল যখন স্বাদ পেয়ে গেছে রক্তের, কাজল শেখ, ও ভাবছে সুন্দরবনের বাঘ যেমন একবার মানুষের রক্তের স্বাদ পেলে আর জীবনে মানুষ খাওয়া ছাড়ে না,
যতক্ষণ না গুলি করে মারা হচ্ছে। এখন কাজল শেখ রক্তের স্বাদ পেয়ে গেছে, এখন কাজল ভাগ ছাড়তে চাইছে না। অনুব্রত এতদিন জেলে ছিল, তিহারে ছিল, এবং অনুব্রত ফিরে এসে বলছে আমার মালের ভাগ দাও। এবার তাই মালের ভাগ নিয়ে, পয়সার ভাগ নিয়ে টানাটানি চলছে, আর কিছুই না। দাদা, এই যে ডায়মন্ড